জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশের কথা আমরা অনেকেই শুনেছি। আজকে তার কাজ নিয়ে তো কথা হবেই, সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবন কীভাবে তার দার্শনিক ভাবনা চিন্তাকে, তার লেখাকে সাহিত্য সংস্কৃতি ভাষাতাত্ত্বিকের হিসেবে তার ভূমিকাকে কীভাবে প্রভাবিত করেছে, সেই নিয়েও সবিস্তারে আলোচনা করব। প্রথমেই একটা স্ট্যাটিউটারি ওয়ার্নিং দিয়ে রাখা দরকার যে এহেন মানুষের জীবন বড় অগোছালো, বড় ছন্নছাড়া। তাই তাকে নকল করা নয়, তার আদর্শে চলা আমাদের কর্তব্য বা একান্ত কাম্য বলা যেতে পারে। কেন বললাম স্ট্যাটিউটারি ওয়ার্নিং? কারণ তার জীবন যাপনের পদ্ধতি যদি পর্যালোচনা করা হয় তবে দেখতে পাবো তিনি নিজেও বলে গেছেন যে সাফারিং ইজ ইনএভিটেবল। প্রত্যেকটা মানুষকে কোনো না কোনোভাবে সাফার করতে হয়, বাট হাউ ইউ চুজ টু সাফার, হাউ ইউ ইউজ টু রিয়াক্ট টু ইট, দ্যাট মেক্স অল দ্য ডিফারেন্স। আপাত অর্থে তার কোটস, বিভিন্ন উদ্ধৃতি, সেগুলোকে দেখলে মনে হবে যে তিনি কতটাই উদারনৈতিকতার পরিচয় দিয়েছেন বা কতটা ইন্সপিরেশনাল, মোটিভেশনাল সেই সমস্ত লেখাগুলো। তা যে নয় তা আমি একবারও বলছি না, কিন্তু তার জীবন যাপন পর্যালোচনা করলে দেখা যাবে যে তার অনেকগুলো শ্যাডো সাইড, শ্যাডো সেলফ আছে, স্প্লিট সেলফ আছে। হিউম্যান কন্ট্রাডিকশন এর মূর্ত প্রতীক তিনি, বিমূর্ততার মূর্ত প্রতীক বলা যেতে পারে। অহেতুক বিষয়টাকে জটিল না করে, যেহেতু অনেকেরই ধারণা নিটশে মানেই ভীষণ জটিল একটা বিষয়, মানুষটাও ভীষণ কমপ্লিকেটেড, হয়তো কিছুটা সত্যি, কিন্তু তার সেটাই সব নয়। সেটা একটা ফাকাড বা আবরণ, আচ্ছাদন। তার তলায় কিন্তু তিনি আমাদের মতোই, বরং আমাদের থেকে অনেক বেশি জীবনকে দেখেছেন এবং ভেবেছেন, ততোধিক ভেঙে পড়া একজন মানুষ। জাপানিজ একটা টেকনিক আছে কিনটসুকি, সেখানে কোনো পাত্র, মাটির পাত্র যদি ভেঙে যায় তাহলে তাকে আঠা দিয়ে বা কোনো রকম পদার্থ দিয়ে জোড়া দেওয়া হয় না, সোনার পাত দিয়ে সেই ভেঙে যাওয়া জায়গাগুলোকে জোড়া দেওয়া হয় এবং ক্র্যাকগুলোকে কোনোভাবেই আড়াল করার চেষ্টা করা হয় না, বরং হাইলাইট করা হয়। নিটশে হচ্ছেন দ্যাট ফ্র্যাগমেন্টেড সেলফ অফ হিউম্যান কাইন্ড। ফ্র্যাগমেন্টেড মেন সম্পর্কে তিনি তার বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল বা অন্যান্য বইতে বলছেন, মূলত যে কথাটা তিনি বারবার বলেছেন যে বাইনারিতে, বিরুদ্ধ বিপরীত মেরুতে দাঁড় করিয়ে সাদা কালো, ভালো খারাপ এইভাবে কোনো মানুষকে দাগিয়ে দেওয়া উচিত নয়। এখন আমরা কথাগুলো নিয়ে যতটা খোলামেলাভাবে আলোচনা করি, আমরা মানুষের অন্ধকার দিক সম্পর্কে অনেকটাই স্বচ্ছন্দ হয়েছি কথা বলতে, তার সময় দাঁড়িয়ে সেটা কিন্তু ছিল না। তিনি যে সময়কার মানুষ, অর্থাৎ 1844 খ্রিস্টাব্দে তাঁর জন্ম এবং 1900 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরুরও 13-14 বছর আগে তিনি চলে যাচ্ছেন, তিনি মারা যাচ্ছেন।
এবং সেটাও সিফিলিসে আক্রান্ত হয়ে তার সঙ্গে একটা নার্ভাস ব্রেকডাউন, মেন্টাল ব্রেকডাউন, যাতে তাকে ইনসেনের পর্যায়েতেই ফেলা হয়। তার শেষ দিনগুলোর কথা পড়লে কোনো সহানুভূতিশীল, সংবেদনশীল মানুষের চোখে জল আসবে, অন্তত কষ্ট হবে। যেভাবে তিনি তার শেষ দিনগুলো অতিবাহিত করেছেন বা সমগ্র জীবনই অতিবাহিত করেছেন, এবং তারপরেও সবথেকে মিসআন্ডারস্টুড, সবথেকে ক্রিটিসাইজড কোনো ফিলোসফার, কোনো মহামানব যদি হয়ে থাকেন ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, তবে সেটা ফ্রেডরিক উইলহেলম নিটশে। নিটশেকে ফ্যাসিস্ট বলে দাগিয়ে দেওয়া প্রবণতা আছে, দাগিয়ে দেওয়া হয়, যেহেতু হিটলার থেকে মুসোলিনি এবং আরও অনেকে শুধু সাহিত্যিক বা লেখকদের মধ্যে ফ্রান্স কাফকার মতো মানুষজন নন, যাদেরকে আমরা তথাকথিত বেনিভোলেন্ট বলে জানি, তারা শুধু নন, আরও অনেক মানুষ জেনেছেন তাকে, নানাভাবে ইন্টারপ্রিট করেছেন তাকে তাদের নিজেদের মতো করে, নিজেদের সুবিধার্থে। নিটশে ওয়াজ লাইক আ স্লাইম, যার অনেকগুলো টেক্সচার আছে অথচ কোনোটাই তার নিজের নয়, বা সবটার ঊর্ধ্বে গিয়েও তার নিজস্ব একটা টেক্সচার থাকে। স্লাইমের যেরকম বৈশিষ্ট্য থাকে, বিভিন্ন আকারে আকৃতি দান করলেও তারপরে সে তার নিজস্ব একটা টেক্সচার বজায় রাখে। তার বিভিন্ন বায়োগ্রাফি, বিভিন্ন জীবনীমূলক গ্রন্থ পরবর্তীকালে রচনা হয়েছে। সেগুলোর মধ্যে নিটশে আ ফিলোসফিক্যাল বায়োগ্রাফি, যেটা শেলি ফ্রিস্কের ট্রান্সলেট করা, সেখানে এডিটার্স নোটে বলা আছে যে নিটশে হলেন এমন একজন ব্যক্তি যিনি হেন কোনো স্ফিয়ার নেই জীবনের, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি কোনো কথা বলেননি, যেটা নিয়ে তিনি কোনো কথা বলেননি। যেমন আমরা বলি মহাভারতে সব কিছুর উল্লেখ আছে, যা নাই ভারতে তা নাই ভারতে, মানে মহাভারতে যা নেই বিশ্বেও তার অভাব। সেরকম নিটশে, এখন প্রশ্ন হলো নিটশে নতুন কথা কী বলছেন। এখনকার দিনে নাস্তিক্য যতটা স্বচ্ছন্দ হয়েছি আমরা নাস্তিক্য সম্পর্কে আগেই বললাম, বা নাস্তিক্য কথাটার কিংবা নিহিলিজম বা নাস্তিবাদ কথাটার যেভাবে আমরা তর্জমা করেছি, যে অর্থ করেছি, যে ব্যাখ্যা করেছি, সেটা কিন্তু তার সময় দাঁড়িয়ে খুব একটা সহজ ছিল না। নিটশে বললেন, আচমকা একটা বোমা ফাটালেন, বললেন যে গড ইজ ডেড অ্যান্ড উই হ্যাভ কিল্ড হিম। এই গড কে না অ্যাব্রাহামিক ট্র্যাডিশন অফ গড, অর্থাৎ বাইবেল যাকে বলছে যে সর্বকর্মের, সমস্ত মানুষের ভাগ্যের নিয়ন্তা, তিনি আমাদের এসে চরম ত্রাণকর্তা একজন, তিনি আমাদের এসে উদ্ধার করে দিয়ে যাবেন, সেই ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিটশে বলছেন গড ইজ ডেড, বাট হোয়েন হি ওয়াজ বর্ন তার কোনো প্রমাণ নেই। মানুষের অরিজিন সম্পর্কে বাইবেল কথা বলে বা অন্যান্য ধর্মগ্রন্থ কথা বলে, কিন্তু যিনি পরমাত্মা, পরম পুরুষ, শাশ্বত, নিত্য ঈশ্বর, তার জন্ম সম্পর্কে কিন্তু, তার অরিজিন সম্পর্কে, উৎপত্তি সম্পর্কে কেউ কোনো কথা বলেন না। তিনি নাকি জন্মরহিত, তার জন্ম হয় না, মৃত্যুও হয় না, অজর অমর। ভারতীয় দর্শনের সঙ্গে
পাশ্চাত্য দর্শনের এই জায়গাটাতে মেলে না। নিটশে পাশ্চাত্য দর্শনকে মূলত আক্রমণ করছেন। এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু তিনি আসলে বোঝাতে চেয়েছেন। গডের ডেথ, সেটাকে যদি আমরা রূপকার্থে ধরি, তাহলে তার মানে হলো এই যে ত্রাণকর্তা বলে কেউ আসলে আসেন না মানুষকে বাঁচাতে। মানুষকে তার নিজের জীবনের সংগ্রাম, সোজা কথায় বললে নিজেকে লড়ে বাঁচতে হবে। এরপরে আমরা দেখব, এটা তো তিনি বলছেন যখন তিনি মারা যাচ্ছেন 1900 সালে, সেটা নিয়েও অনেক ব্যঙ্গ বিদ্রূপ হয়েছে যে গড ইজ ডেথ, দেন নিটশে ইজ ডেড। গড ইজ ডেড, নিটশে ইজ ডেড। অর্থাৎ যারা চূড়ান্তভাবে ধর্মীয় মৌলবাদী তারা বলেছেন যে গডের সম্পর্কে কিছু বলতে এসো না, তুমি কিন্তু মারা পড়বে, নিটশে তো মরে গেছে। এইভাবে তারা ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন। কিন্তু নিটশের কথা এত ওভার সিম্পলিফাইড ছিল না, এমন সরলীকরণ করে দেওয়া তার বক্তব্যের ঠিক নয়। আর পরের যে লাইনটা আমরা ভুলে যাই, যে উই হ্যাভ কিল্ড হিম, ইট ইজ সাচ আ মার্ডার। What about us, the murderers? অর্থাৎ ঈশ্বর বলে কেউ একজন ছিলেন, তার এক্সিস্টেন্স না থাকলে তিনি কি করে ডেড হবেন? মজাটা এইখানে। ঈশ্বরের অস্তিত্বকে তিনি সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিচ্ছেন না, বলছেন ঈশ্বর মারা গেছেন। ঠিক যেমন আমরা 1960-এর দশকে দেখব যে রোলা বার্থ যখন ডেথ অফ দ্য অথর থিওরি প্রবর্তন করছেন। আমার আগের ভিডিওতে ডেথ অফ দ্য অথর নিয়ে অনেক কিছুই বলা আছে, তাই আর সেই কনসেপ্টটা রিপিট করছি না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেথ অফ দ্য অথর থিওরিতে বলা হচ্ছে যে দ্য ডেথ অফ দ্য অথর মাস্ট বি র্যানসামড বাই দ্য বার্থ অফ দ্য রিডার। তার অনেক আগে নিটশে বলে গেছেন যে ডেথ অফ গড ইকুয়ালস টু বার্থ অফ হিউম্যান ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি। অর্থাৎ নাস্তিক তারা নয় যারা শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাস করে না, নাস্তিক হচ্ছে তারা ঈশ্বরের সেই সমস্ত সন্তানরা বা অনুচররা, সোজা কথায় মানুষ, যারা নিজের ভার নিজে ওঠাতে পারে, যারা নিজের কর্মের দায় কোনো ধর্মের দোহাই দিয়ে এড়িয়ে যায় না, ধর্মের ওপর চাপিয়ে দেয় না, ঈশ্বরের ওপর চাপিয়ে দেয় না, অন্য কোনো প্রাণী, পশু পাখি তাদের ওপর চাপিয়ে দিয়ে আরোপ করে দিয়ে অন্য কাউকে দোষারোপ করে না। সো ইফ উই স্টাডি দ্য বায়োগ্রাফি ইন ডিটেল, যেটা এখানে বলা সম্ভব নয় এই পডকাস্টের সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তাও আমি চেষ্টা করছি ডিটেলে বলার। নিটশের ছোট থেকে তার জীবন যদি দেখি, একের পর এক মৃত্যু দেখেছেন তিনি। তার বাবাকে হারিয়েছেন, তার ঠাকুমাকে হারিয়েছেন, তার ছোট ভাই যে ছিল তাকে হারিয়েছেন, একের পর এক সিরিজ অফ ডেথ। এবং এটা তার 14 বছর বয়স হবার আগেই তিনি দেখছেন এতগুলো মৃত্যু। তার টিনেজে, কৈশোরবেলাতে এসেও তিনি দেখছেন। প্রথম যৌবনে তার সঙ্গে আলাপ হচ্ছে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। তার জীবনেও তার আগমন ঘটেছিল। লুই সালোমে বলে একজন নারী, একজন বিদুষীর প্রেমে পড়েছিলেন তিনি। যে কোনো কারণেই হোক সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়নি এবং তাকে অনেকবার
রিজেক্টেড হতে হয়েছিল, প্রত্যাখ্যাত হতে হয়েছিল, সেই প্রত্যাখ্যানটা তিনি মেনে নিতে পারেননি। সেটা তাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু তাকে যে আমরা এখন দাগিয়ে দিই যে নিটশে ইজ লাইক আ মিসোজিনিস্ট, বর্তমান সমাজে এটা নিয়ে মিম তৈরি হয়েছে যে কোনো নারী মানে কোনো পাঠিকা যদি আজও নিটশের ফিলোসফির প্রেমে পড়েন, ইটস ইকুয়ালস টু অ্যাজ ইফ দ্য চিকেন ভোটিং ফর কেএফসি। মানে নিটশে একজন মিসোজিনিস্ট, তার তুমি প্রেমে পড়ছো, মানে ইট ডাজন্ট মেক সেন্স, এরকমভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়। কিন্তু প্রশ্ন জাগে আদৌ তিনি নারী বিদ্বেষী ছিলেন কি না। কারণ এই মানুষটি তার মাকে যার পরনাই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন, তার প্রেম ঘটিত যাই সমস্যা সম্পর্কে যাই সমস্যা হয়ে থাক, তার বোন সেখানে এলিজাবেথ, তিনি তার থিওরিগুলোকে নিয়ে এক প্রকার সরলীকরণ করার চেষ্টা করেন, এক প্রকার বিকৃত করার চেষ্টা করেন। তারপরেও কিন্তু তিনি চুপ ছিলেন, নিটশে চুপ ছিলেন এবং তাকে ক্ষমাও করে দিয়েছিলেন। তার অনেক বন্ধুদের মধ্যে যে দু একজন কাছের বন্ধুরা ছিলেন, মহিলা যারা ছিলেন বিশেষ করে, তাদের একজনকে তিনি চিঠি লিখছেন যে তাকে বোনের মতো করে, এল্ডার সিস্টার, দিদির মতো করে তিনি তাকে স্নেহ করতেন যথেষ্ট, এবং শেষ শয্যায় তার কাছে চিঠি লিখছেন যে লুই স্যালোমে অর্থাৎ তার প্রেমিকাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন, যদিও সেই ক্ষমা করাটা তার কাছে খুব একটা সহজ হয়নি। তিনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, তিনি রেনান্সিয়েশনের পথে হাঁটছেন, ত্যাগের পথে হাঁটছেন, সত্যনিষ্ঠা, সত্যের প্রতি আগ্রহ, সেই পথে তিনি হাঁটছেন, বারবার প্রশ্ন করতে শেখাচ্ছেন এবং বলছেন যে মহিলাদের ওপর আমার কোনো বিদ্বেষ, কোনো রাগ আলাদা করে কিছু নেই। হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তিনি, হ্যাঁ, তার এই কথাটা আমরা স্বীকার করতে পারি না, যেখানে নিটশে বলছেন যে উইমেন আর দ্য সেকেন্ড মিস্টেক অফ গড, ওম্যান ইজ গডস সেকেন্ড মিস্টেক। কিন্তু সেকেন্ড মিস্টেক যদি হন মহিলারা, দ্য ফার্স্ট মিস্টেক ওয়াজ দ্যাট হি ক্রিয়েটেড such a bestial creature called human being, called man. সেই কথাটা ভুলে গেলে হবে না। তো আমাদের ওই জাজমেন্টাল টেন্ডেন্সি থেকে আমরা প্রথমের কথাটাকে নিই এবং পরের কথাটাকে বাদ দিয়ে দিই এবং তাকে অ্যানহেডনিস্ট, তাকে সেক্সিস্ট, রেসিস্ট, তাকে মেসোজিনিস্ট, ফ্যাসিস্ট ইত্যাদি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করি, ক্যাটেগরাইজ, কম্পার্টমেন্টালাইজ করার চেষ্টা করি। নিটশে কি বলছেন? হেন্স দ্য ওয়েজ অফ মেন পার্ট। ইফ ইউ উইশ টু স্ট্রাইভ ফর পিস অফ সোল অ্যান্ড প্লেজার, দেন বিলিভ। ইফ ইউ উইশ টু বি আ ডিভোটি অফ ট্রুথ, দেন ইনকোয়ার। আর্থার শোপেনহাওয়ার আরেকজন দার্শনিকের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত ছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই পথ থেকে সরে আসেন ব্যক্তিগত কারণে এবং তাদের দার্শনিক মতভেদের কারণে। নিটশে সবসময় এক ধাপ এগিয়ে থাকতে চেয়েছেন, ইউনিক, অভিনবত্ব, ইউনিকনেস রাখতে চেয়েছেন তার প্রত্যেকটা পদক্ষেপে। মাত্র 14 বছর বয়সে তিনি যখন নিজের জীবন সম্পর্কে লিখছেন, সেটাকে লিখছেন তিনি অদ্ভুতভাবে একটা ডিস্ট্যান্ট পাস্ট হিসেবে। অর্থাৎ 14 বছর বয়স মাত্র, তার আগে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো তাকে এতটাই অভিজ্ঞ করে তুলেছে বয়সের তুলনায়,
যে তার বন্ধুরা তাকে সেই নিয়ে টিজ করতো, খ্যাপাতো, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যথেষ্ট পরিণত মনস্ক এবং সময়ের থেকে এগিয়ে থাকা একজন মানুষ, তার সময়ের থেকে এগিয়ে থাকা। সেই নিয়ে কোনো রকম নার্সিসিজমকে যদিও তিনি প্রশ্রয় দেননি, তিনি আত্মসমালোচনা করেছেন, যতটা পেরেছেন গভীরে গিয়ে একজন মানুষ কিভাবে মানুষ হয়ে ওঠে। শুধু তো মানুষের শরীর থাকলে হয় না, মানুষ তার মনুষ্যত্ব এর গুণে মানুষ হয়ে ওঠে, সেই চেষ্টা তিনি করেছেন। তার যে থিওরি অফ উবারমেন্স বা অপরম মানব, সেখানেও তিনি বারবার করে কিন্তু বলছেন নিহিলিজমের কথা। মানে আমরা ধরে নিই যে নিটশে ইকুয়াল টু নিহিলিজম, নিটশে ইকুয়াল টু প্যাসিমিস্টিক আউটলুক, কিন্তু তিনি বলছেন যে প্যাসিভ নিহিলিজম, অ্যাক্টিভ নিহিলিজম যেমনই হোক, যে আদর্শটাই যারা ফলো করুক, তারা কিন্তু কেউ প্রশ্ন করে না। তারা জানে যে শুধু আমাদের এগিয়ে থাকতে হবে, শুধু একটা কোনো আদর্শ নীতি, কোনো কিছুর বিরুদ্ধে আমাদের বিপ্লব করতে হবে, বিদ্রোহ করতে হবে কোনো কিছুর এগেইনস্টে, কিন্তু কিসের ফরে বিদ্রোহ করতে হবে সেটা তারা জানে না। এই জন্যে এই কমপ্লিট নিহিলিজমকে তিনি বলছেন, হি অ্যাসক্রাইবস ইট অ্যাজ সিনিক্যাল অপরচুনিজম অ্যান্ড ডিস্ট্রাকটিভ হেডনিজম। আমি পরিভাষা, টার্মিনোলজির দিক থেকে যতটা সম্ভব কম করেই বলার চেষ্টা করছি, কেননা তাতে আলোচনা অনেক ভারী হয়ে যেতে পারে। তবু এই কথাগুলো আসবে। অর্থাৎ দ্য স্পেক জারাথুস্ট্র বা দ্য বার্থ অফ ট্র্যাজেডি, বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, দ্য গে সায়েন্স, এই বইগুলোর কথা না বললে নিটশেকে নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। তবু সমস্ত বইয়ের আলোচনা তো এখানে এই মুহূর্তে করা সম্ভব নয়, তার জন্য আলাদা একটা সিরিজ করা যেতে পারে। মজার ব্যাপার, যদিও এটা মজা নয়, ট্র্যাজেডি মানে একটু অদ্ভুত ব্যাপার বলতে পারি। নিটশে যখন মারা যাচ্ছেন তার কিছুদিন আগে তিনি সমস্ত চিঠিতে লিখছেন, মানে সজ্ঞানে অথচ অজ্ঞানে লিখছেন। মানে তিনি জাগ্রত অবস্থায় লিখছেন, কিন্তু তিনি আর আগের মতো মেন্টাল স্টেটে নেই। যখন ডাক্তাররাও তাকে এক প্রকার ইনসেন বলে ঘোষণা করছেন, বা ইনসেন না হলেও হি হ্যাজ লস্ট হিজ স্যানিটি অলমোস্ট, সেই সময় তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন দুটো নামে, ডায়োনিসাস অ্যান্ড দ্য ক্রুসিফাইড ওয়ান। ডায়োনিসাস হচ্ছেন একজন গড, গ্রিক গড। ওয়ান ইজ অলসো আ ভিকটিম, দ্য ক্রুসিফাইড ওয়ান। অর্থাৎ এই যে ঈশ্বর মারা গেছেন, এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিটশের মনের মধ্যেও চলছে। এই গড কমপ্লেক্স কোনো সুপিরিয়রিটি কমপ্লেক্স নয়, কোনো ঐতিহাসিক চরিত্রের সঙ্গে ডায়োনিসাস যেমন, তার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে ফেলা শুধু নয়, শুধু ইনস্যানিটির লক্ষণ নয়। এই গড কিন্তু সাফার করেন। সেই গড ফর্ম, মানে ইনা ফর্ম হোক বা ফর্মলেস হন তিনি। সম্প্রতি একটি সিনেমা দেখলাম, তার নাম হচ্ছে হোয়েন নিটশে ওয়েপ্ট, যখন নিটশে কেঁদেছিলেন। এই নামে একটি বইও আছে এবং ইউটিউবেও অ্যাভেলেবল সেই সিনেমাটি। হলিউড মুভি, মূলত রোম্যান্স মুভি বা রমকম বলা হচ্ছে, কিন্তু এটা কমেডির থেকেও ট্র্যাজেডি বেশি মনে হয়েছে, বা অ্যাজ আ সাইকোলজিক্যাল মুভি বলে মনে হয়েছে। কারণ চেতনা জগৎকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে সেই মুভিটাতে,
নিটশের সম্পূর্ণ বায়োপিক নয়, কিন্তু তার সঙ্গে একজন থেরাপিস্টের, একজন ডক্টরের কথোপকথন, তাদের দুজনের একে অপরকে সাহায্য করা, এবং এখানে দেখা যাবে যে হোয়েন নিটশে ওয়েপ্ট নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই আপাত কাঠিন্যের আড়ালে কতটা কোমলতা লুকিয়েছিল এই মানুষটার মধ্যে। যাই হোক, আজকের বক্তব্য অনেকটাই দীর্ঘায়িত হয়েছে। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তার জীবনের অদেখা দিকগুলোকে তুলে ধরতে, কারণ ইনফরমেশন পাওয়াটা আজকালকার দিনে আর কোনো ব্যাপার নয়। আমরা উইকিপিডিয়া, ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে চাইলেই নিটশে নামটা টাইপ করলেই তার সম্পর্কে অনেক কিছু জেনে যেতে পারি। কিন্তু যে জিনিসগুলো অনেক বই ঘেঁটে ঘুঁটে অনেকভাবে অনেক সাইটেশন থেকে জোগাড় করে জানতে হয়, সেগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী কোন বিষয় নিয়ে শুনতে চান, বা এই বিষয় নিয়ে যদি কারোর কোনো অভিজ্ঞতা, কোনো পরামর্শ, কোনো বক্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।